নমস্কার। আজকে আমরা আলোচনা করব পুরনো কলকাতার একটা বেশ গা ছমছমে গল্প নিয়ে। গল্পটার নাম চিৎপুরের নীলঘর। হ্যাঁ, এই গল্পটা তো বেশ জামানে, মানে শোনা যায় আর কি। একদম। আমাদের কাছে গল্পের কিছু অংশ আছে, আর আমরা চেষ্টা করব এর গভীরে যেতে। মানে এর ঐতিহাসিক দিকটা, রহস্যটা আর মূল বার্তাটা বোঝার চেষ্টা করব। ঠিক, শুরু করা যাক তাহলে। বেশ। তো গল্পটা আমাদের নিয়ে যাচ্ছে ১৯০৫ সালের কলকাতায়। তখন ব্রিটিশ শাসন চলছে। শহরটা অন্যরকম ছিল তখন নিশ্চয়ই। হ্যাঁ, আর চিৎপুরে ছিল একটা পরিত্যক্ত নীলকুঠি, মানে নীল তৈরির কারখানা আর কি। ওহ, নীলকুঠি, নামেই তো কেমন একটা। ঠিক, এর খুব বদনাম ছিল তখন। লোকমুখে শোনা যেত যে ব্রিটিশরা ওখানে নানান গোপন অত্যাচার চালাতো। গোপন অত্যাচার মানে নীলের চাষ বা উৎপাদনের সঙ্গে যুক্ত কিছু? হ্যাঁ, সেরকমই ইঙ্গিত। আর গুজব ছিল যে ওই অভিশপ্ত নীলঘরে একবার ঢুকলে কেউ নাকি আর জীবন্ত ফিরত না। আচ্ছা, বেশ ভয়ের ব্যাপার। গল্পের মূল চরিত্র সুরেশ মৈত্র, ইংল্যান্ড থেকে ফেরা এক তরুণ ইতিহাসবিদ। ইতিহাসবিদ? তাহলে তো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। হ্যাঁ, উনি কলকাতার এসব অজানা লুকোনো ইতিহাসে খুব আগ্রহী ছিলেন। তো তিনি ঠিক করলেন এই কুসংস্কারের শেষ দেখবেন, নীলঘরে একটা রাত কাটাবেন ঠিক করলেন। বাহ, বেশ সাহসী পদক্ষেপ বলতে হবে, বিশেষ করে ওইরকম একটা কুখ্যাত জায়গায়। ঠিক, তো সুরেশ ঢুকলেন নীলঘরে, আর ঢোকার পর থেকে অভিজ্ঞতাগুলো বেশ হাড় হিম করা। কিরকম, কি দেখলেন উনি? ধরুন, পুরনো প্রায় শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখতে পেলেন। এক কোণে একটা ছেঁড়া ব্রিটিশ পতাকা পড়ে আছে। ব্রিটিশ পতাকা? তার মানে জায়গাটা যে ব্রিটিশদের অধীনে ছিল সেটার একটা স্পষ্ট চিহ্ন। একদম। আর মেঝেতে ছড়ানো নীলগুঁড়ো, ভাবুন একবার দৃশ্যটা। নীলগুঁড়ো মানে নীল চাষ বা উৎপাদনের সরাসরি প্রমাণ। আর একটা শূন্য চেয়ার, এমনভাবে রাখা যেন মনে হচ্ছে এইমাত্র কেউ উঠে গেছে বা অদৃশ্য কেউ বসে আছে। কি ভয়ানক কল্পনা! সঙ্গে ছিল ওনার পোষা কুকুর কালো। সেও খুব ভয় পাচ্ছিল, একদম সিটিয়ে যাচ্ছিল। পশুদের এই ষষ্ঠ ইন্দ্রিয়টা কিন্তু খুব প্রবল হয় শোনা যায়। হ্যাঁ, আর সুরেশ নিজে স্পষ্ট কারো ভারী নিঃশ্বাসের শব্দও পাচ্ছিলেন, অথচ কেউ নেই। গায়ে কাঁটা দেয়। কিন্তু সুরেশ তো যুক্তিবাদী মানুষ, ইতিহাসবিদ। উনি সঙ্গে সঙ্গে ডায়েরি খুলে সব নোট করতে শুরু করলেন। এই পরিবেশ বর্ণনাটার তাৎপর্য কি হতে পারে? মানে শুধু ভয় দেখানো ছাড়াও অবশ্যই এর প্রতীকী তাৎপর্য আছে। এই যে ছেঁড়া পতাকা, নীলগুঁড়ো, এগুলো তো সরাসরি ঔপনিবেশিক শাসন, শোষণ, সেগুলোরই চিহ্ন। হ্যাঁ, তা তো বটেই। আর ওই শূন্য চেয়ার, নিঃশ্বাসের শব্দ, কুকুরটার ভয় পাওয়া, এগুলো নিছক ভয়ের আবহ তৈরি করছে না। আমার মনে হয় এগুলো আসলে ইঙ্গিত দিচ্ছে এক চাপা পড়ে থাকা ইতিহাসের দিকে, এক দীর্ঘস্থায়ী যন্ত্রণা যা ওই বাড়ির দেওয়ালে কান পাতলে শোনা যায় আর কি। আচ্ছা। আর সুরেশের ডায়েরি লেখাটা, একদিকে উনি যুক্তির আশ্রয় নিচ্ছেন, কিন্তু অন্যদিকে এই ডায়েরিটাই পরে পুরো ঘটনাটার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়াবে। ঠিক, কিন্তু মাঝরাতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আরও কিরকম? সুরেশের মনে হতে থাকে দেওয়ালগুলো যেন নড়াচড়া করছে, জীবন্ত হয়ে উঠছে। বলেন কি? আর হঠাৎই একটা বন্ধ দরজা, যেটা আগে বন্ধই ছিল, সেটা আপনা আপনি খুলে গেল। ওফ বাবা! সুরেশ কি করলেন তখন? উনি যথেষ্ট সাহস দেখালেন, সেই খোলা দরজা দিয়ে ওই ঘরটায় ঢুকলেন। একা? কুকুরটা ছিল সাথে? হ্যাঁ, কুকুরটাও ছিল, কিন্তু ভেতরে যা দেখলেন সেটা অভাবনীয়। কি দেখলেন? এক চোখহীন বৃদ্ধা বসে আছেন, যেন কাঁদছেন আর বিড়বিড় করে বলছেন, আমার সন্তানরা ফিরে আসেনি, তাদের ফিরিয়ে দাও। চোখহীন বৃদ্ধা, সন্তানের আকুতি। হ্যাঁ, এই দৃশ্য দেখে সুরেশ আর তার কুকুর কালো দুজনেই এত ভয় পেয়ে যায়, সুরেশ প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসেন ওরা। এই বৃদ্ধার অবয়বটা আর তার কথাগুলো, এর বিশ্লেষণটা কি হতে পারে? দেখুন, এটা খুব প্রতীকী। চোখ নেই, তাই না? এটা হয়তো অতীতের দিকে তাকাতে না পারার যন্ত্রণা, বা সেই সময়ের যে বিচারহীনতা, অন্ধত্ব, সেটারই প্রতীক। আচ্ছা, হতে পারে। আর সন্তানের জন্য আকুতি, এটা তো শুধু একটা ভূতের গল্পে ভয় দেখানোর উপাদান নয়। আমার মনে হয় এটা আরও গভীর। এটা আসলে ঔপনিবেশিক অত্যাচারে হারিয়ে যাওয়া অগণিত সন্তানের জন্য তাদের মায়েদের যে অতৃপ্ত আত্মা, তারই কান্না। এটা অতীতের সেই মুছে ফেলা যন্ত্রণা, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিরে আসছে একটা জীবন্ত প্রতিধ্বনি হয়ে।
ভীষণ করুণ। কিন্তু রহস্যটা এখানে শেষ নয়। আরও কিছু আছে। হ্যাঁ, পরে সুরেশ ওই নীলঘরেরই অন্য এক কোণে ধুলোর মধ্যে একটা পুরনো ডায়েরি খুঁজে পান। ডায়েরি? কার লেখা? এক ব্রিটিশ অফিসারের লেখা। আর সেই ডায়েরিতেই আসল সত্যিটা লেখা ছিল। সত্যিটা কি লেখা ছিল তাতে? লেখা ছিল কিভাবে নীল উৎপাদনের নামে স্থানীয় বাঙালি শ্রমিকদের ওপর অকথ্য অত্যাচার করা হতো। মানে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলত তাদের ওপর। পরীক্ষা নিরীক্ষা? মানুষের ওপর? হ্যাঁ, আর যারা প্রতিবাদ করত বা পালানোর চেষ্টা করত তাদের ওই নীল ঘরে এনেই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো। বাপরে! আর সেখানেই এক মায়ের কথা লেখা ছিল, এক হতভাগ্য মা যিনি তার সন্তানকে খুঁজতে বা বাঁচাতে এসে ওই নীলঘরেই প্রাণ হারান। ও, তাহলে ওই বৃদ্ধা? হ্যাঁ, সম্ভবত তিনি। ডায়েরিতে লেখা, তারপর থেকেই তার অতৃপ্ত আত্মা ওই বাড়িতে সন্তানের খোঁজে ঘুরে বেড়ায়। কাউকে ওখান থেকে বেরোতে দেয় না, প্রতিশোধ নিতে চায়। একটা ডায়েরি? তার মানে এই লোকশ্রুতি, এই ভূতের গল্প, এর পিছনে একটা নক্কর প্রমাণও ছিল। এটা তো বিরাট আবিষ্কার। এক্স্যাক্টলি। এই ডায়েরিটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এটা নিছক একটা ভূতের গল্পকে একটা শক্ত ঐতিহাসিক প্রেক্ষাপট দেয়। ঠিক, নীল চাষের নামে যে ভয়ঙ্কর শোষণ আর অত্যাচার চলত বাংলায়, এটা তারই একটা ব্যক্তিগত মর্মান্তিক দলিল হয়ে উঠছে যেন। হ্যাঁ, ভাবা যায় না। আর ওই বৃদ্ধার অতৃপ্তির কারণটাও স্পষ্ট হয়ে যায়। এটা শুধু কোনো ভৌতিক অভিশাপ নয়, এটা আসলে ঐতিহাসিক যন্ত্রণা আর চরম অবিচারের ফল। এই ডায়েরিটা দেখাচ্ছে কিভাবে ব্যক্তিগত ট্র্যাজেডি আর বৃহত্তর ঐতিহাসিক শোষণ মিলেমিশে গিয়ে এই ধরনের লোককথা, এই ধরনের ভূতের গল্পের জন্ম দেয়। ঠিক বলেছেন। আচ্ছা, এই সত্যিটা জানার পর সুরেশ কি করলেন? তিনি কি কোনো সমাধানের পথ খুঁজে পেলেন? হ্যাঁ, সুরেশ তো শুধু ইতিহাস জেনে থেমে থাকার পাত্র নন। তিনি এর একটা সমাধান খুঁজলেন। কি করলেন উনি? উনি খোঁজ খবর নিতে শুরু করলেন আর জানতে পারলেন কাছেই শ্যামবাজার শ্মশান আছে, তার এক কোণে একটা খুব পুরনো অনাদায়ী কবর রয়েছে। অনাদায়ী কবর? হ্যাঁ, কবরের গায়ে শুধু লেখা অপরিচিত বালক 1859। 1859, নীল বিদ্রোহের সময়কার কাছাকাছি? একদম। সুরেশের ধারণা হলো এটাই হয়তো ওই হতভাগ্যা মহিলার সন্তানের কবর, যে সন্তানকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। হতে পারে। তারপর? সুরেশ সেই কবর থেকে খুব সাবধানে এক টুকরো মাটি সংগ্রহ করলেন। মাটি? কেন? তারপর সেই মাটি নিয়ে গিয়ে নীল ঘরের মেঝেতে, ঠিক যেখানে তিনি বৃদ্ধাকে প্রথমবার দেখেছিলেন, সেখানে রেখে এলেন। আচ্ছা, এর মানেটা কি? আমার মনে হয় সুরেশের এই কাজটা অত্যন্ত প্রতীকী। এটা হয়তো অতীতের সব ভুল, সব অত্যাচারকে মুছে ফেলতে পারে না, সেটা সম্ভবও নয়। ঠিক। কিন্তু এটা সেই অবর্ণনীয় যন্ত্রণার প্রতি এক ধরনের স্বীকারোক্তি, একটা সম্মান জানানোর চেষ্টা, অতীতের ভুলের একটা প্রতিকারের ক্ষুদ্র প্রয়াস বলা যেতে পারে। একটা শান্ত করার চেষ্টা। হ্যাঁ, আর গল্পের পর আত্মার শান্ত হওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। ওই মাটির টুকরোটাই যেন হারানো সন্তানের প্রতীক হয়ে দাঁড়ালো, আর সেটাই হয়তো মায়ের আত্মাকে বহু বছর পর একটু শান্তি এনে দিল। যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। অনেকটা সেরকমই, হারানো জিনিস খুঁজে পাওয়ার মতো একটা অনুভূতি। পরদিন সকালে সুরেশ নীলঘর থেকে বেরিয়ে এলেন, ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু জীবিত। হ্যাঁ, তিনি ফিরতে পেরেছিলেন। হ্যাঁ, এবং নিজের ডায়েরিতে তিনি লিখলেন তার শেষ উপলব্ধিটা। তিনি লিখলেন, ভূত হয়তো নিছক কুসংস্কার নয়, বরং ভূত হল অতীতের না বলা কান্না, ঘটে যাওয়া অন্যায় আর অপরাধের নীরব সাক্ষী, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু মুক্তির অপেক্ষায় থাকে। দারুণ উপলব্ধি। শোনা যায় নীলঘরটা নাকি সেদিন থেকে একটু শান্ত হয়েছিল। এখানেই কিন্তু গল্পটার মূল সুরটা বেজে ওঠে। এর আসল উপজীব্যটা স্পষ্ট হয়। কি সেটা? এটা যে শুধু একটা ভয়ের বা ভূতের কাহিনী নয়, এটা আসলে আমাদের ভুলে যাওয়া বা ভুলিয়ে দেওয়া ইতিহাসের একটা শক্তিশালী প্রতিচ্ছবি। ঠিক। ঔপনিবেশিক শোষণ, তার নৃশংসতা আর তার যে দীর্ঘস্থায়ী মানসিক অভিঘাত, যা শুধু ব্যক্তির জীবন নয়, একটা সমষ্টির স্মৃতিতেও গভীর ক্ষত তৈরি করে, সেটাই এই গল্পের গভীরে লুকিয়ে থাকা আসল বার্তা। তাহলে এই চিৎপুরের নীলঘরের গল্পটা আমাদের কি ভাবায় বলুন তো? কলকাতার অলিতে গলিতে এরকম কত পুরনো বাড়ি আছে। হ্যাঁ, কত ইটের পাঁজর। তাদের খাজে খাজে এরকম কত অজানা ইতিহাস,
কত না বলা কথা, কত চাপা পড়া দীর্ঘশ্বাস লুকিয়ে আছে কে জানে। সেটাই, আমরা যা ভুলে যেতে চাই বা যা হয়তো নামেন্নে ভুলিয়ে দেওয়া হয়, সেগুলো কি সত্যি হারিয়ে যায়, মুছে যায়? নাকি এই নীলঘরের মতোই অতীতের সাক্ষী হয়ে থেকে যায়, অন্য কোনো রূপে, অন্য কোনো সময়ে, হয়তো ফিরে আসার অপেক্ষায়। এই জায়গাগুলো, এই নীল ঘরগুলো আসলে কিসের সাক্ষী? শুধু ইট পাথরের, নাকি আমাদের সম্মিলিত স্মৃতির, আমাদের সম্মিলিত ভুলের? প্রশ্নটা কিন্তু ভাবায়, খুব ভাবায়। নমস্কার, আজকে আমরা চলে এসেছি একেবারে অন্যরকম একটা সময়ে, অন্যরকম একটা জায়গায়, ১৯২৭ সালের সুন্দরবন। সুন্দরবন নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে, তাই না? একদম। আর আজকের আলোচনা তো সেই সুন্দরবনেরই এক প্রায় বিচ্ছিন্ন দ্বীপ, ছায়াদ্বীপ নিয়ে লেখা এক অভিজ্ঞতার বিবরণ। নাম গহন রাত্রির বন। আর এটা কোনো বানানো গল্প নয় তো, মানে আমরা যা পেয়েছি তা হলো লেখকের নিজের হাতে লেখা ডায়েরি বা নোটস। ঠিক তাই। লেখক নামটা অবশ্য উজ্জ্ব রাখা হয়েছে ডায়েরিতে। উনি কলকাতা থেকে অনেক দূরে এই ছায়াদ্বীপে গিয়েছিলেন। ওনার এক বন্ধু, যিনি বন গবেষক, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। উদ্দেশ্য ছিল লেখার নতুন রসদ খোঁজা, তাই তো, নির্জনতা, প্রকৃতির কাছাকাছি থাকা, এসব। হ্যাঁ, কিন্তু ওই যাকে বলে মানুষ ভাবে এক আর হয় আর এক, সেখানে গিয়ে উনি সম্মুখীন হলেন এক অদ্ভুত, রহস্যময় পরিস্থিতির। ঠিক, নোটসের শুরুতেই লেখক ওই দ্বীপের পরিবেশের কথা লিখেছেন। জোয়ার ভাটার শব্দ, গড়ান গেওয়ার ঘন জঙ্গল, রাতের নিস্তব্ধতা, মাঝে মাঝে বাঘের গর্জন, বেশ একটা টান টান উত্তেজনা শুরু থেকেই। কিন্তু তার সাথেই উনি লক্ষ্য করলেন একটা অদ্ভুত ব্যাপার। দ্বীপের মানুষজন, বেশিরভাগই তো জেলে, বাওয়ালি, মোলে, তারা সন্ধে নামলে কেমন যেন গুটিয়ে যায়, ঘর থেকে বেরোতে চায় না। একদম, চোখে মুখে একটা ভয়। লেখক তার ডায়েরিতে লিখেছেন, কারণ জিজ্ঞেস করলে ফিসফিস করে বলে, রাতে সে বেরোয়। সে, এই সেটাকে, এখানেই তো রহস্যের শুরু। এবং ওরা এটাও স্পষ্ট করে যে এই সে কিন্তু সুন্দরবনের পরিচিত দেবী, মানে বনবিবি নন। তাহলে তাদের ভাষায় ও মায়ার মুখ। এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। মায়ার মুখ মানে কি কোনো ভ্রাম, নাকি অন্য কিছু? এই মায়ার মুখ শব্দবন্ধটা শুনলেই কেমন যেন একটা ধোঁয়াশা তৈরি হয়, লোকবিশ্বাস আর হয়তোবা অতি প্রাকৃতের একটা মিশেল, তাই না? ঠিক। আর লেখক কিন্তু এই রহস্যের আঁচ পেতে খুব বেশি দেরি করেননি। ওনার ডায়েরি অনুযায়ী দ্বিতীয় রাতেই, হ্যাঁ, দ্বিতীয় রাতেই সেই অদ্ভুত অভিজ্ঞতাটা হয়। মাঝরাত, বেশ কুয়াশা ছিল মনে হচ্ছে। ডায়েরিতে লিখেছেন, আবছা কুয়াশার মধ্যে দেখলেন একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মুখটা ঢাকা ছিল বলছেন। হ্যাঁ, মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো নাকি অসম্ভব তীক্ষ্ণ, যেন লেখকের একেবারে ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। কি ভয়ানক! উনি লিখেছেন, বুকের ভেতরটা হিম হয়ে গিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। যখন ঘুম ভাঙল, দেখলেন নিজের ঘরেই আছেন, দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে তো সব ঠিকই ছিল। না, ওইখানেই তো খটকা। দরজা বন্ধ থাকলেও ঘরের জানালাটা হাট করে খোলা, আর বাইরে থেকে বাঘের গর্জন ভেসে আসছে। বলেন কি? দরজা বন্ধ, অথচ জানালা খোলা, আর বাঘের ডাক। তার মানে কি ওই মূর্তিটা? সেটাই তো প্রশ্ন। লেখক নিজেও ধন্দে পড়ে যান। এটা কি স্বপ্ন ছিল, নাকি সত্যি? ওই খোলা জানালা, বাঘের ডাক, সব মিলিয়ে ব্যাপারটা আরও রহস্যময় হয়ে ওঠে। আর এই ঘটনার পরেই ওনার বন্ধু রমেশের কথাটা আসে, তাই তো, যিনি বনগবেষক। হ্যাঁ, লেখক স্বাভাবিকভাবেই তার বন্ধুকে এই অভিজ্ঞতার কথা জানান। আর তখনই রমেশ দ্বীপের পুরনো একটা ঘটনার কথা বলে। কি ঘটনা? রমেশ জানায়, বেশ কিছু বছর আগে এই দ্বীপে এক সন্ন্যাসিনীর খুব রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তা কেউ পরিষ্কার করে বলতে পারে না। আচ্ছা। আর রমেশের মতে সেই মৃত্যুর পর থেকেই নাকি এই দ্বীপে এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। ওই মায়ার মুখের ভয়টাও নাকি তখন থেকেই। তার মানে ওই সাদা শাড়ির মূর্তিটা কি তাহলে সেই মৃত সন্ন্যাসিনীর আত্মা? স্থানীয়দের ভয়টা কি তাহলে একেবারে অমূলক নয়? লেখকও ঠিক এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজছিলেন। ডায়েরিতে লিখেছেন, এটা কি শুধু স্থানীয় কুসংস্কার, নাকি সত্যি কোনো অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে? ওই মায়ার মুখ ধারণাটা যেন আরও জটিল, আরও গভীর হয়ে গেল ওনার কাছে।
বোঝাই যাচ্ছে লেখকের মনে তখন জবরদস্ত কৌতূহল। উনি ডায়েরিতে লিখছেন, এই রহস্যের শেষ দেখতেই হবে। এবং সেই কৌতূহল থেকেই উনি একটা বেশ সাহসী পদক্ষেপ নেন। কি করেন? পরের দিনই উনি ঠিক করেন যাবেন গভীর জঙ্গলের দিকে, সেই অংশে যেখানে সাধারণ মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পায়, আর সঙ্গী হিসাবে নেন স্থানীয় এক অভিজ্ঞ মাঝিকে, মাধব মাঝি। মাধব মাঝি রাজি হয়েছিলেন ওই ভয়ঙ্কর জঙ্গলে যেতে। খুব একটা না, ডায়েরিতে লেখা আছে মাধব বারবার বারণ করেছিল, বিশেষ করে চাঁদের আলোয় রাতে ওই পথে যেতে। বলেছিল ও পথ ভালো না, কিন্তু লেখকের জেদ। ওনার মন তখন ওই সাদা শাড়ির রহস্যভেদের দিকে ঝুঁকে পড়েছে। একদম, উনি লিখেছেন মন তখন ওই সাদা শাড়ির আকর্ষণে বাধা, তো গেলেন জঙ্গলের গভীরে। নোটসে উনি একটা অদ্ভুত গন্ধের কথা লিখেছেন। গন্ধ? কিসের গন্ধ? পচা ফুলের মতো একটা তীব্র গন্ধ, বেশ অস্বস্তিকর। আর তারপরেই আবার সেই ছায়ামূর্তির দেখা। আবার জঙ্গলের গভীরে? এবারও কি শুধু দেখলেন? না, এবার শুধু দর্শন নয়, এবার মূর্তিটি কথা বলে। লেখকের নোটসের বিবরণ অনুযায়ী মূর্তিটি খুব স্পষ্ট গলায় কথা বলেছিল। কি বলল? নিজেকে রূপমঞ্জরি বলে পরিচয় দেয়। রূপমঞ্জরি? সন্ন্যাসিনী নয়? না, রূপমঞ্জরি। এবং সে যা বলে তা লেখকের কাছে ছিল একেবারে অভাবনীয়, চমকে দেওয়ার মতো। কি এমন বলল সে? রূপমঞ্জরি জানায় যে এই লেখক, ডায়েরির লেখকই পূর্বজন্মে ছিলেন একজন ব্রাহ্মণ। ঘটনার নীরব সাক্ষী ছিলেন। কি ঘটনা? ঘটনাটা হলো, এই রূপমঞ্জুরিকে নাকি বনদেবতাকে তুষ্ট করার জন্য এই জঙ্গলে বলি দেওয়া হয়েছিল, আর সেই ব্রাহ্মণ চুপচাপ সেই ঘটনা দেখেছিলেন, কোনো প্রতিবাদ করেননি। কি সাংঘাতিক! মানে নরবলি সেই সময়েও? ডায়েরির বিবরণ অনুযায়ী তো তাই মনে হচ্ছে। রূপমঞ্জুরি জানায় সে মুক্তি পায়নি, অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, আর তার বিশ্বাস একমাত্র সেই পূর্বজন্মের সাক্ষী অর্থাৎ এই লেখকই পারেন তাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। ভাবা যায় লেখকের মানসিক অবস্থা তখন কি হয়েছিল? নিজের পূর্বজন্মের কথা শোনা, একটা বলিদানের নীরব সাক্ষী হওয়া। একদম। ডায়েরি পড়লে বোঝা যায় ওনার মনে তখন একটা তীব্র আলোড়ন চলছে। পূর্বজন্ম, বলিদান প্রথা, অতৃপ্ত আত্মা, নিজের সম্ভাব্য ভূমিকা, সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। উনি কি এটা বিশ্বাস করবেন, নাকি এটাও মায়ার মুখেরই অংশ? এই ঘটনার পর তো লেখকের পক্ষে আর চুপ করে বসে থাকা সম্ভব ছিল না, তাই না? বিলকুলই না। উনি আরও মরিয়া হয়ে ওঠেন সত্যিটা জানার জন্য। উনি আবার জঙ্গলের আরও গভীরে যেতে শুরু করেন, রূপমঞ্জুরির দেখানো পথে বা নিজের অনুমান থেকে। এবং সেখানেই কি ওই মন্দিরটার খোঁজ পান? হ্যাঁ, জঙ্গলের কাফি ভেতরে উনি এক প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দিরের সন্ধান পান। জায়গাটার বেশ বিস্তারিত বর্ণনা আছে নোটসে। লতা পাতায় ঢাকা, প্রায় চেনাই যায় না। আর সেখানেই কি ওই বাক্সটা পাওয়া যায়? ঠিক, ওই মন্দিরের ধ্বংসস্তূপের মধ্যেই মাটির কিছুটা নিচে উনি খুঁজে পান একটা পুরনো কাঠের বাক্স, বেশ জরাজীর্ণ অবস্থা। বাক্সের ভেতরে কি ছিল? ভেতরে ছিল কয়েকটা হলুদ হয়ে যাওয়া, প্রায় নষ্ট হতে বসা কাগজ। একটা কাগজে রূপমঞ্জুরির নাম লেখা ছিল স্পষ্টভাবে, আর ছিল এক সন্ন্যাসীর লেখা একটা চিঠি। সন্ন্যাসীর চিঠি? সেই সন্ন্যাসিনী নন তো? না, একজন সন্ন্যাসী, পুরুষ। চিঠিটা বেশ পুরনো। চিঠিতে যা লেখা ছিল তা লেখকের ডায়েরিতে প্রায় হুবহু টুকে রাখা আছে। কি লেখা ছিল সেই চিঠিতে? চিঠিতে লেখা ছিল রূপমঞ্জুরির করুণ পরিণতির কথা, ওই বলিদানের ঘটনার কথা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে লেখা ছিল রূপমঞ্জুরির মৃত্যুর দিনে উপস্থিত থাকা সেই সাক্ষী যদি কোনোদিন ফিরে আসে এবং তার আত্মার শান্তি কামনা করে, তবেই তার মুক্তি সম্ভব, অন্যথায় নয়। তার মানে চিঠিটা রূপমঞ্জুরির কথাকেই সমর্থন করছে? একদম। লেখক তখন পুরোপুরি নিশ্চিত হন এই অদ্ভুত অবিশ্বাস্য কাহিনীটা সত্যি, রূপমঞ্জুরি মিথ্যে বলেনি, আর উনি সেই পূর্বজন্মের সাক্ষী ব্রাহ্মণ। এটা জানার পর ওনার মনের অবস্থা কি হয়েছিল? তার নিশ্চয়ই ডায়েরিতে আছে। আছে, বোঝা যায়। লেখকের মনে তখন একটা তীব্র অপরাধবোধ কাজ করছে। উনি এক জায়গায় লিখেছেন, মনে হচ্ছে যেন আমি নিজেই রূপমঞ্জুরির মৃত্যুর জন্য দায়ী। হয়তো সেই পূর্বজন্মের নীরবতার দায়টা এই জন্মেও তাড়া করে ফিরছে। এখন তাহলে ওনার সামনে একটাই পথ খোলা, তাই তো? রূপমঞ্জুরির মুক্তির জন্য প্রার্থনা করা। হ্যাঁ, এবং উনি সেটাই করেন। সেই রাতেই উনি আবার জঙ্গলে যান। এবার সঙ্গে নেন চিঠিতে নির্দেশ দেওয়া জিনিসপত্র, রিঠের মালা আর গঙ্গাজল। ওই ধ্বংসপ্রাপ্ত মন্দিরে? হ্যাঁ, সেখানে গিয়ে উনি রূপমঞ্জুরির আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন।
ডায়েরিতে খুব আবেগ দিয়ে মুহূর্তটার বর্ণনা দেওয়া আছে। রূপমঞ্জুরি কি আবার এসেছিল? এসেছিল। লেখক লিখেছেন, রূপমঞ্জুরি আবার আবির্ভূত হয়, কিন্তু এবার তার চোখে আর সেই আগের ভয় বা তীক্ষ্ণতা ছিল না। তাহলে কি ছিল? ছিল মুক্তোর মতো অশ্রুবিন্দু, যেন বহু প্রতীক্ষার অবসান হয়েছে। তার মানে তার মুক্তি হল? হ্যাঁ, রূপমঞ্জুরি জানায় তার দীর্ঘ অভিশাপ শেষ হয়েছে, সে মুক্ত। তারপর? সে কি কিছু বলে লেখককে? হ্যাঁ, সে লেখককে বিশেষভাবে একটা অনুরোধ করে যায়। কি অনুরোধ? সে বলে এই ঘটনাটা, তার বলিদানের ঘটনা, লেখকের এই অভিজ্ঞতার কথা সবটা যেন উনি লিখে রাখেন। লিখে রাখেন কেন? কারণটা খুব গুরুত্বপূর্ণ। রূপমঞ্জুরি বলে যাতে ভবিষ্যতে অন্ধ বিশ্বাসের শিকার হয়ে আর কারো প্রাণ না যায়। লেখকের ডায়েরিতে এই শেষ কথাটা খুব জোর দিয়ে আন্ডারলাইন করে লেখা আছে। বাহ, এটা তো অসাধারণ একটা বার্তা। মানে একটা ভূতের গল্পের মধ্যে এত গভীর একটা সামাজিক বার্তা। ঠিক তাই। এরপর রূপমঞ্জুরি ধীরে ধীরে মিলিয়ে যায়। লেখক লিখেছেন, সে মিলিয়ে যাওয়ার পর জঙ্গলে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। অনেকদিন পর ভোরের আলোয় তিনি পাখির ডাক শুনতে পান। মনে হয় জঙ্গলটা যেন দীর্ঘকাল পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। লেখকের ডায়েরিটা পড়লে গায়ে কাঁটা দেয়। এটা শুধু একটা ভয়ের গল্প নয়। একদমই নয়। এর গভীরে জড়িয়ে আছে বিশ্বাস, বিশেষ করে অন্ধবিশ্বাস। জড়িয়ে আছে প্রায়শ্চিত্ত, অতীতের কর্মফল, অপরাধবোধ আর মুক্তির এক জটিল সমীকরণ। আর রূপমঞ্জুরির শেষ অনুরোধটা, যে অন্ধবিশ্বাসের বলি যেন আর কেউ না হয়, এটাই শায়দ এই অভিজ্ঞতার সবচেয়ে জরুরি দিক। লেখক নিজেও নিশ্চয়ই সেটাই উপলব্ধি করেছিলেন। মনে হয় তাই, কারণ ডায়েরির শেষে লেখক একটা আশঙ্কার কথাও বলেছেন। কি আশঙ্কা? উনি লিখেছেন, এই ঘটনা লোকে বিশ্বাস করবে তো, নাকি নিছক কল্পনা বা গল্প বলে উড়িয়ে দেবে? সেটা তো স্বাভাবিক, এত অবিশ্বাস্য ঘটনা। কিন্তু লেখকের কাছে ওই সুন্দরবনের প্রতিটা গাছ, প্রতিটা জলের স্রোত, রাতের অন্ধকার সবই যেন ওই অতীতের করুণ স্মৃতির প্রতিধ্বনি বহন করে, যেখানে মায়া, মৃত্যু, অপরাধবোধ আর শেষ পর্যন্ত মুক্তি সব মিলেমিশে এক অন্য জগৎ তৈরি করেছে। এই ডায়েরিটা পড়ার পর সুন্দরবনকে শায়দ আর শুধু জঙ্গল বা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা বলে মনে হবে না। এর গভীরে যেন অন্য একটা স্তর রয়েছে। ঠিক। আর লেখকের শেষে একটা লাইন আছে যেটা সত্যি আমাদের খুব ভাবায়। কোন লাইনটা? উনি লিখছেন, বনের ছায়া মানেই অন্ধকার নয়, সেখানে লুকিয়ে থাকতে পারে কোনো অতৃপ্ত আত্মার গভীর ভালোবাসা। বাহ, খুব গভীর কথা। হ্যাঁ, এটা আমাদের ভাবতে বাধ্য করে। সুন্দরবনের মতো জায়গায়, যেখানে প্রকৃতি এত প্রবল, যেখানে লোককথা, লোকশ্রুতি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে মানুষের মনের গভীর বিশ্বাস, ভয়, ভালোবাসা এগুলো কিভাবে মিলেমিশে থাকে? ওই যে ছায়ার কথা বললেন লেখক, সেই ছায়া কি শুধুই আলোর অভাব, শুধুই অন্ধকার? নাকি তা আসলে বহু পুরনো কোনো ঘটনার দীর্ঘ প্রতিধ্বনি, অতীতের কান্না, অতীতের আরতি, যা আজও ওই জঙ্গলের বাতাসে ঘুরে বেড়ায়? হয়তো এই প্রশ্নগুলো নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যায়। ঠিক, এই ভাবনাগুলো শ্রোতাদের জন্যেও রইল। আজ তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, নমস্কার। 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 আজ আমরা একটা বেশ পুরনো, মানে ধরুন ১৯০৭ সালের একটা রহস্যময় ঘটনার গভীরে ডুব দেব। নমস্কার। হ্যাঁ, বিষয়টা বেশ আকর্ষণীয়। আমাদের হাতে এসেছে কিছু পুরনো কাগজপত্রের ছেঁড়া অংশ, আর তা থেকেই মনে হচ্ছে খিদিরপুরের ডকের কাছাকাছি কোনো এক নির্জন বাগানবাড়িতে কিছু একটা ঘটেছিল। ঠিক, যেন একটা রাতের অন্ধকারে একটা জাল বোনা হচ্ছিল। হ্যাঁ, একটা রহস্যের জাল। আর সূত্রগুলো পড়লে সেই সময়কার আবহাওয়াটা বেশ বোঝা যায়। পরিবেশটাই দেখুন না, অন্ধকার রাত, গাছপালায় ঢাকা একটা বাগানবাড়ি। আর ওই লাল কাকুরে মাটি বা ল্যাটেরাইটের উল্লেখটাও আছে। হ্যাঁ, ল্যাটেরাইট, যা ওই অঞ্চলের একটা বৈশিষ্ট্যও বটে। সব মিলিয়ে একটা চাপা উত্তেজনা, একটা গোপনীয়তার গন্ধ, তাই না? একদম। তো আমাদের আজকের লক্ষ্য হবে এই সূত্রগুলোকেই কাটাছেঁড়া করা, বুঝার চেষ্টা করা যে ঠিক কিসের খোঁজ চলছিল সেখানে। কি সেই রহস্য যার কিনারা করার চেষ্টা হচ্ছিল এত গোপনে?
চলুন তাহলে গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই সূত্রগুলো যদি একটু খুঁটিয়ে দেখি, হ্যাঁ, বলুন। বর্ণনায় একজন ব্যক্তির কথা পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে তিনি অন্ধকারে কিছু একটা খুঁজছেন খুব মন দিয়ে, ঠিক। আর তার কাছে ফটোগ্রাফির সরঞ্জাম ছিল। এই উল্লেখটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ফটোগ্রাফির সরঞ্জাম ১৯০৭ সাল কিন্তু। ঠিক, তখন তো আর আজকের মতো সবার হাতে ক্যামেরা ছিল না। না না, একেবারেই না। আর সরঞ্জাম মানে তো শুধু ক্যামেরা নয়, প্লেট, রাসায়নিক, অনেক কিছু। বেশ ভারী আর ঝামেলার ব্যাপার ছিল। আর দেখুন, একজন চিত্রকর বন্ধুর কথাও বলা হয়েছে। চিত্রকর বন্ধু। চিত্রকর বন্ধু। এটা কি শুধু পরিচয়, নাকি তার অন্য কোনো ভূমিকা ছিল? হয়তো তার দেখার চোখটা আলাদা। হতে পারে। মানে তিনি কি কোনো বিশেষ ছবি বা প্রমাণের সন্ধানে ছিলেন? সূত্রই তো লেখা আছে, এই যে, যদি প্রমাণ থাকে তো খুঁজে বার করা দরকার। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। খুঁজে বার করা দরকার। এটা শুধু কৌতূহল নয়, এর পেছনে একটা তাগিদ আছে, একটা আর্জেন্সি আছে। একদম, যেন তেন প্রকারের প্রমাণটা চাই। হ্যাঁ, আর ফটোগ্রাফির সরঞ্জাম যখন রয়েছে, তখন মনে হয় প্রমাণের প্রকৃতিটাও হয়তো ছবির সঙ্গে সম্পর্কিত। কোনো একটা ছবি। সেটাই। আচ্ছা, এই ল্যাটেরাইট মাটির উল্লেখটা, এটার কি কোনো বিশেষ ভৌগোলিক তাৎপর্য থাকতে পারে? মানে জায়গাটা চেনার জন্য? দেখুন, হতে পারে। ল্যাটেরাইট মাটি তো পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় না। দক্ষিণবঙ্গের কিছু পুরনো অংশে, বিশেষ করে খিদিরপুর বা ওই অঞ্চলের কাছাকাছি এর উপস্থিতি স্বাভাবিক। আচ্ছা। এটা হয়তো যিনি লিখেছেন তার একটা খুঁটিনাটি পর্যবেক্ষণ, ঘটনাটাকে আরও বাস্তব, আরও নির্দিষ্ট করে তোলার একটা চেষ্টা। অথবা হয়তো ওই লাল মাটির ওপরেই কিছু খোঁজা হচ্ছিল, কোনো চিহ্ন। সেটাও হতে পারে, কিছুই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বর্ণনার মধ্যে একটা চাপা কৌতূহল আর উত্তেজনার ভাবটা বেশ স্পষ্ট, তাই না? যেন ফিসফিস করে কথা হচ্ছে, প্রতি মুহূর্তে কিছু একটা ঘটে যাওয়ার আশঙ্কা। হ্যাঁ, ঠিক তাই। আর কিছু সংলাপের অংশও তো পাওয়া গেছে, বেশ নাটকীয় কিন্তু। যেমন? যেমন ধরুন, একজন যেন অন্যজনকে প্রশ্ন করছেন, ব্যাপারটা কি? আর উত্তরে আসছে ওই অনুসন্ধানের জরুরিতার কথা, যে খুঁজে পেতেই হবে। তার মানে যিনি প্রশ্ন করছেন তিনি হয়তো পুরোটা জানেন না, বা পরিস্থিতির গুরুত্বটা বুঝতে চাইছেন। হতে পারে। আর এইখানেই কাকাবাবু নামের একজনের উল্লেখ আসছে। মনে হচ্ছে যেন পুরো ঘটনাটা এনাকেই কেন্দ্র করে, বা তার সঙ্গে এর যোগসূত্র। কাকাবাবু, এই চরিত্রটা কে সেটা কিন্তু পরিষ্কার নয় এখনো, কিন্তু তার গুরুত্বটা বোঝা যাচ্ছে। সংলাপগুলো থেকে পরিস্থিতির গুরুত্ব আর গোপনীয়তা দুটোই বেশ ফুটে উঠছে। ঠিক। আর অনুসন্ধানের যে একটা অসুবিধে আছে সেটাও বোঝা যাচ্ছে। একজন যেন প্রশ্ন তুলছেন, খুঁজে পাওয়া কি সহজ? হ্যাঁ, এই প্রশ্নটাও আছে। রাতের অন্ধকারে একটা বাগান বাড়িতে কিছু খোঁজা সহজ তো নয়। কিন্তু উত্তরটা দেখুন, উত্তরে যে দৃঢ় সংকল্প, সহজ না হলেও অসম্ভব নয়। বাহ, মানে চেষ্টার কোনো ত্রুটি রাখা হবে না, হাল ছাড়ার প্রশ্নই নেই। একদম। প্রমাণ খুঁজে বের করার তাগিদটাই এখানে প্রধান, যেন সময়ের বিরুদ্ধে একটা দৌড় চলছে, হয়তো সকাল হওয়ার আগেই কাজটা সারতে হবে। দারুণ পয়েন্ট। রাতের অন্ধকারের আড়ালটা দরকার ছিল হয়তো। হ্যাঁ, আর এবার মনে হচ্ছে যেন আসল ব্যাপারটা সামনে আসছে। বলুন তো। সূত্র অনুযায়ী মনে হচ্ছে এই কাকাবাবু কোনো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেয়েছেন, বা পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন। আচ্ছা, কি ধরনের সূত্র? একটা বিশেষ ছবির কথা খুব জোরালোভাবে উঠে আসছে। বারবার বলা হচ্ছে সেই ছবিটা। সেই ছবিটা, তার মানে নির্দিষ্ট কোনো ছবির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এবং সেই ছবির সত্যতা নিয়েও একটা প্রশ্ন উঠছে। মানে কেউ একজন বলছেন, যদি সত্যি হয়। যদি সত্যি হয়, তার মানে ছবিটা পাওয়া গেলেও সেটা আসল কিনা বা তার গুরুত্ব কতটা, তা নিয়ে একটা সংশয় বা আলোচনার জায়গা আছে। ঠিক। ভাবুন একবার পরিস্থিতিটা। ঘন অন্ধকার রাত, চারদিকে চাপা উত্তেজনা, আর তার মধ্যেই হয়তো একটা ছবির সন্ধান পাওয়া গেছে যা পুরো রহস্যের জট খুলে দিতে পারে। কিন্তু সেটা আসল তো? ওফ, ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয়। অন্ধকারের মধ্যে এক ঝলক আলো, কিন্তু আলোটা আসল না নকল, সেটাই প্রশ্ন। সম্ভবত এই ছবিটাই পুরো রহস্যের চাবিকাঠি। কিন্তু কিসের ছবি? কি প্রমাণ করতে পারে সেটা? কাকাবাবুই বা কে, যার সূত্র এত গুরুত্বপূর্ণ? এখানেই তো রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। এই সম্ভাব্য আবিষ্কার বা প্রমাণটাই হয়তো অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, অনেক দিনের জমে থাকা কোনো রহস্যের উপর থেকে পর্দা সরাবে। তাহলে সব মিলিয়ে যদি আমরা পুরো ব্যাপারটা সাজাই,
কি দাঁড়াচ্ছে? প্রায় ১ শতাব্দীরও বেশি আগের ঘটনা, ১৯০৭ সাল। হ্যাঁ। খিদিরপুরের কাছে একটা নির্জন বাগান বাড়ি, রাতের অন্ধকার, সেখানে চরম গোপনীয়তায় কিছু একটা ঘটছে। একজন বা কয়েকজন লোক ফটোগ্রাফির সরঞ্জাম নিয়ে মরিয়া হয়ে কিছু খুঁজছেন, খুব সম্ভবত কোনো বিশেষ ছবি বা অন্য কোনো অকাট্য প্রমাণ। যা ওই কাকাবাবুর সঙ্গে সম্পর্কিত। আর পুরো কথোপকথন জুড়ে রয়েছে একটা চাপা উত্তেজনা, আর যে কোনো মূল্যে সত্য খুঁজে বের করার একটা দৃঢ় সংকল্প। ঠিক, কিন্তু সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? কোনটা বলুন তো? ওই যে সূত্রগুলোর শেষে উল্লেখ করা হয়েছে, অন্ধকারে বসে এক চিলতে কাগজ যদি পাওয়া যায়, যাতে বোঝা যায় ঘটনার দিন কোথায় ও কখন ক্যামেরাটা ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, এই প্রশ্নটা তো ছিল। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আবার মূল জায়গায় ফিরিয়ে আনছে। একটা সামান্য সূত্র, একটা কাগজের টুকরো, হ্যাঁ, সেটাও অতীতের একটা কত বড় রহস্যের জট খুলতে সাহায্য করতে পারে। মানে ভাবুন, শুধু ওই তথ্যটুকু, কোথায় আর কখন ক্যামেরাটা ব্যবহার হয়েছিল, সেটাই হয়তো অনেক কিছু পরিষ্কার করে দেবে। ঠিক। হয়তো ওই সময় আর স্থানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম। আর এটাই হয়তো আজকের আলোচনার মূল ভাবনার জায়গাটা। মানে ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা সত্য উন্মোচনে আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হওয়া কোনো সূত্র কতটা নির্ণায়ক হয়ে উঠতে পারে। সত্যি ভাবার মতো বিষয়। সামান্য একটা সূত্র, আর তার থেকে বেরিয়ে আসতে পারে একটা আস্ত রহস্যের সমাধান। হ্যাঁ, সেই কাগজটা কি পাওয়া গিয়েছিল? সেই ছবিটা কাকাবাবুরই বা কি হয়েছিল? প্রশ্নগুলো কিন্তু রয়েই গেল। রয়ে গেল। আর হয়তো এই প্রশ্নগুলো নিয়েই আমাদের আজকের মতো শেষ করতে হবে। হ্যাঁ, আপাতত এটুকুই।